হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবার স্টার্ট করতেছি তোমার ভাই রাসায়নিক পরিবর্তনের সেকেন্ড লেকচার। সো এটা আমাদের ভাই ফেসবুকের গ্রুপ, তুমি যারা ফেসবুকের গ্রুপে জয়েন দিতে পারো। তো আমরা এখানে আমাদের চেষ্টা করি সব ইনফরমেশন দেওয়ার। সো চলো তাহলে আমরা আমাদের টপিকে স্টার্ট করি। আমরা ভাই গত লেকচারে পড়ে আসছিলাম অলরেডি তোমার ভাই একমুখী বিক্রিয়া কাকে বলে, উপমুখী বিক্রিয়া কাকে বলে, এবং এদের আমরা বৈশিষ্ট্য দেখছিলাম। তাহলে চলো আমরা প্রথমে যে টপিকটা পড়বো আগে, সেটা ভাই তোমার উপমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় পরিণত করার উপায়। তাহলে আমাদের টপিকটার নাম কি ভাই? উপমুখী বিক্রিয়াকে বহুমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় পরিণত করার উপায়। ভাই মোট তিনটা উপায় আছে। তিনটা উপায়ে তুমি একটা উভমুখী বিক্রিয়াকে কি করতে পারবা ভাই? একমুখী বিক্রিয়ায় কনভার্ট করতে পারবা। তাহলে চলো আমি তোমাকে উপায়গুলো লিখে দিই একটু একটু করে, এবং এক্সাম্পল দিই কেমনে এগুলা দিয়ে উপমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়া কনভার্ট হবে। তাহলে চলো প্রথমে আমরা একটা এক্সাম্পল হিসেবে একটা বিক্রিয়াকে নিতে পারি। তো বিক্রিয়াটা কি, ধরা যাক তোমার ভাই এখানে আমরা এক্সাম্পল হিসেবে যেটা আমরা কমন 9-10 পড়ে আসছি, ধরা যাক আমরা এখানে নিচ্ছি ক্যালসিয়াম কার্বনেটকে। তো ভাই দেখো তো, ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি কি করো, উত্তপ্ত করো, তাহলে যদি ক্যালসিয়াম কার্বনেটটাকে যদি আমি ভাই উত্তপ্ত করি, তাহলে এখান থেকে আমার কি তৈরি হবে ভাই? ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে, আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এখন তোমরা সবাই জানো এই বিক্রিয়াটাকে তুমি যদি খোলা পাত্রে করো, তাহলে কি হবে? এই কার্বন ডাইঅক্সাইডটা তোমার ভাই উড়ে চলে যাবে, রাইট? কিন্তু তুমি যদি বন্ধ পাত্রে করো তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ওটা থেকে যাবে। কিন্তু তুমি যদি এই বিক্রিয়াটাকে যদি খোলা পাত্রে করো, খোলা পাত্রে করলে তো তোমার এখানে কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে যাবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আর থাকবে না। কার্বন ডাইঅক্সাইড না থাকলে এইটা কিন্তু আর পিছনে ব্যাক করতে পারবে না। খেয়াল করে দেখো তো, ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এটা যদি বদ্ধ পাত্রে সংঘটিত হইতো তাহলে কেউ ধরো উড়ে যাচ্ছে না। তাহলে যখন ক্যালসিয়াম কার্বনেট থেকে যখন ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু পাত্রেই থাকতেছে। তখন কিন্তু তারা পুনরায় বিক্রিয়া করে আবার পিছনের দিকে ব্যাক করতো। কিন্তু এখন যদি এটা খোলা পাত্রে করো, তাহলে কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে যাবে, তাহলে এটা থাকবে না। তাহলে ক্যালসিয়াম অক্সাইড ব্যাক কার সাথে রিয়াকশন করবে? সে আর পিছনে ব্যাক করতে পারবে না। অর্থাৎ তুমি যদি কোনো একটা বিক্রিয়াকে যদি খোলা পাত্রে যদি করো বা উন্মুক্ত স্থানে যদি করো, সেই ক্ষেত্রে তোমার উপমুখী বিক্রিয়াটা একমুখী বিক্রিয়ায় কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এরকম যে মেথড 1 থেকে আমরা লিখতে পারি তোমার ভাই মেথড মানে পদ্ধতি 1, মেথড 1 এটা তোমার কি ভাই? এটা যে বিক্রিয়াকে খোলা পাত্রে বা উন্মুক্ত স্থানে করা হলে, উন্মুক্ত স্থানে সংঘটিত করা হলে ইহা একমুখী বিক্রিয়ায় পরিণত হয়। ইহা একমুখী বিক্রিয়ায় পরিণত হয়। সো আমি আশা করতেছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো ভাই, মেথড 1টা। আচ্ছা, তাহলে চলো আর কি পদ্ধতিতে আমরা করতে পারি। চল আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই। চলো ধরো আরেকটা এক্সাম্পল তোমাকে এখানে আমি দিই। সাপোজ ধরো তোমার এখানে এ একটা বিক্রিয়ক, তারপর বি আর একটা বিক্রিয়ক। তো তারা বিক্রিয়া করে তোমার এখানে তৈরি করতেছে সাপোজ ধরো সি এবং ডি। তাহলে এখানে কি হচ্ছে ভাই? এ একটা বিক্রিয়ক, বি একটা বিক্রিয়ক, এর উৎপন্ন করতেছে কি সি এবং ডি। কিন্তু সিটা ভাই অদক্ষেপ তৈরি করতেছে। তাহলে জিনিসটা কিরকম? তুমি যদি এখানে একটা পাত্রকে আনো, তাহলে সিনারিওটা হচ্ছে এরকম ভাই, তোমার অনেকটা ফার্স্টে তোমার এখানে পাত্রে কি কি ছিল? ফার্স্টে তোমার এখানে পাত্রে ছিল এ এবং বি ছিল। তো এ এবং বি বিক্রিয়া করছে। তো বি বিক্রিয়া করে কি হয়েছে এখানে বলো তো? বি বিক্রিয়া করে এই সিটা অদক্ষেপ হিসেবে নিচে জমা হয়েছে। তাহলে এই অদক্ষেপটা হচ্ছে তোমার এখানে সি, আর বাকি দ্রবণে আছে ডি। কারণ দেখো এ এবং বি বিক্রিয়া করে কি তৈরি হয়েছে? সি এবং ডি তৈরি হয়েছে। তো সি তো তোমার অদক্ষেপ হিসেবে নিচে জমা হয়েছে, আর ডি তোমার এখানে এই যে উপরে আছে। এখন তুমি যদি কোনো কারণে একটা কাজ করো, যে ধরো এই পদক্ষেপগুলোকে যদি তুমি আলাদা করে ফেলো, কিভাবে আলাদা করতে পারো? তুমি এই পাত্রটা থেকে আরেকটা পাত্রের মধ্যে দ্রবণটাকে ঢেলে নিয়ে ফেলো, তাহলে সি গুলো তো তোমার আলাদা হয়ে যাচ্ছে, কারণ সি তো নিচে পড়ে আছে। জিনিসটা চিন্তা করো না, সাপোজ ধরো পানির মধ্যে বালু আছে, তো বালুগুলো কোথায় জমা থাকে? নিচে জমা থাকে না? তুমি পানিটাকে ঢেলে অন্য একটা পাত্রে নিয়ে ফেলো, তাহলে বালুগুলো তো আলাদা হয়ে গেল।
তাহলে তুমি যদি কোনো কারণে যদি ভাই এই যে পদক্ষেপ যেটা তৈরি হয়েছে, এই যে তোমার এখানে যেটা পদক্ষেপ তৈরি হয়েছে, এটাকে তুমি যদি আলাদা করে ফেলো, তাহলে কিন্তু আর পিছনের দিকে ব্যাক করতে পারবে না। খেয়াল করে দেখো, একটা জিনিস এখান থেকে এখানে যাচ্ছে, সেটা এই পিছন থেকে তোমার এখানে আসবে কখন? যখন দুইটাই থাকবে এবং দুইটাই যখন রিয়াকশন করবে। কিন্তু তুমি যে পদক্ষেপ যেটা পড়ছে সি, সেটাকে তুমি যদি আলাদাই করে ফেলো, তাহলে যদি পাত্রে সি না থাকে, তাহলে ডিটা কার সাথে রিয়াকশন করবে? ডিটা রিয়াকশন করার জন্য কাউকে পাবে না। তো ডি রিয়াকশন করতে না পারলে সে তো আর এ আর বি তৈরি করতে পারবে না। অর্থাৎ যেটা পদক্ষেপ তৈরি হচ্ছে, সাথে সাথে তুমি যদি সেটাকে আলাদা করে ফেলো, মানে তুমি এটাকে আলাদা বিভিন্নভাবে করতে পারো ভাই, ছাঁকন প্রক্রিয়ার মাধ্যমে করতে পারো। এখানে একটা ছাঁকনি লাগাই দাও ছিদ্র করে, তো এই তোমার হচ্ছে পদক্ষেপগুলো এখানে ছাঁকনির উপরে জমা থাকবে, দ্রবণটা নিচে পড়ে যাবে। আর তার মানে আলটিমেটলি পদক্ষেপটাকে তুমি যদি আলাদা করে ফেলো, তাহলে কিন্তু বিক্রিয়াটা উপমুখী থেকে কোথায় কনভার্ট হয়ে গেছে? একমুখী বিক্রিয়ায় কনভার্ট হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি এরকম যে মেথড টু, এটা কি হবে তাহলে ভাই তোমার মেথড টু হবে তোমার হচ্ছে ভাই বিক্রিয়ায় উৎপন্ন পদক্ষেপকে আলাদা করে। তাহলে বিক্রিয়ায় উৎপন্ন পদক্ষেপকে আলাদা করে। ওকে, আশা করি বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, এবং আমরা দেখবো আরেকটা মেথড 3 দেখার চেষ্টা করব। তাহলে চলো আমি আরেকটা এক্সাম্পল দেখাই তোমাকে। দেখো আরেকটা এক্সাম্পল কি হতে পারে, সাপোজ আমি তোমাকে চলো ব্যাখ্যা করি। ধরো এখানে তোমার হচ্ছে একটা এ একটা বিক্রিয়ক, ধরো তোমার হচ্ছে বি একটা বিক্রিয়ক। এখন এ এবং বি বিক্রিয়া করে সাপোজ ধরো তুমি এখানে সি এবং ডি পাচ্ছ। এখন তুমি কি করছো, তাহলে এ এবং বি বিক্রিয়া করে ধরো তোমার সি এবং ডি তৈরি হচ্ছে। অর্থাৎ তাহলে সিনারিওটা কিরকম, সাপোজ ধরো তোমার কাছে এখানে একটা পাত্র আছে, সাপোজ ধরো তোমার কাছে তাহলে এখানে একটা পাত্র আছে, তাহলে এই পাত্রের মধ্যে কি তৈরি হচ্ছে ভাই, তোমার এই পাত্রের মধ্যে এ এবং বি বিক্রিয়া করে তোমার হচ্ছে ভাই সি এবং ডি উৎপন্ন হচ্ছে। তুমি কি করছো এবারে, নতুন করে বাইরে থেকে সাপোজ ধরো তুমি ই কে যুক্ত করছো। তাহলে তুমি কি করছো ভাই, নতুন করে বাইরে থেকে কাকে যুক্ত করে দিছো দ্রবণে? ই কে যুক্ত করে দিছো। অর্থাৎ এই যে ই জিনিসটা, এটা কিন্তু ভাই তুমি বাইরে থেকে যুক্ত করছো। তাহলে এই জিনিসটা কি ভাই, ই কে আমরা কি করছি, বাইরে থেকে যুক্ত করা হয়েছে। তাহলে ই কে হচ্ছে আমাদের ভাই, এখানে আমরা যদি নিচে লিখে দিই, একে বাইরে থেকে যুক্ত করা হয়েছে, যুক্ত করা হয়েছে। তাহলে একটা জিনিস দেখো এখানে কি হচ্ছিল, এখানে তোমার এ এবং বি থেকে তৈরি হচ্ছিল কিন্তু তোমার হচ্ছে ভাই সি এবং হচ্ছে তোমার ডি। তো সি এবং ডি যদি পাত্র থাকতো, তাহলে কিন্তু তোমার এখানে সরাসরি এ এবং বি তৈরি করতো। কিন্তু এবার প্রবলেমটা হয়েছে কি, তুমি বাইরে থেকে এবার এখানে এক্সট্রা করে ই যুক্ত করে দিছো। তো ই যদি যুক্ত করে দাও, খেয়াল করে দেখো তো এবার কি হবে। আগে যদি শুধু সি এবং ডি থাকতো, তাহলে তো সি এবং ডি থাকার ফলে এ এবং বি তৈরি করতো। কিন্তু এখন নতুন করে যখন ই যুক্ত করছো এখানে ভাই, এই ইটা কিন্তু সি এর সাথে রিয়াকশন করবে, ডি এর সাথে রিয়াকশন করবে। ফলে কিন্তু তুমি এ আর বি পাবা না, অন্য কিছু পাবা হয়তো, কিন্তু তুমি এ আর বি পাচ্ছ না। তো উভমুখী বিক্রিয়া মানেটা কি ভাই, যেটা দিয়ে স্টার্ট করছো সেটাকে তুমি আবার পাবা, সেটাতে তোমার হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাহলে তুমি যখন এখানে এ প্লাস বি বিক্রিয়া করাইছো, যখন তোমার এখানে সি এবং ডি তৈরি হয়েছে, তুমি যদি এক্সট্রা করে এখানে ই যুক্ত করো, ওই ইটা কিন্তু যে সি এবং ডি তৈরি হয়েছে সেটার সাথে রিয়াকশন করবে, রিয়াকশন করে কিন্তু অন্য কিছু তৈরি করবে, ধরো এফ এবং জি তৈরি করলো। কিন্তু তুমি কি আলটিমেটলি আর এখানে এ আর বি পাচ্ছ? পাচ্ছ না কিন্তু। তাহলে দেখো এখানে যেটা তৈরি হয়েছে, অর্থাৎ এই সি এবং ডি এবং ই বিক্রিয়া করে ধরো তোমার হচ্ছে ভাই এফ এবং জি পাচ্ছ। তুমি উভমুখী বিক্রিয়া জিনিসটাকে কখন বলতা? উভমুখী বিক্রিয়া বলতা যদি তুমি এ এবং বি দিয়ে যাত্রা যাত্রা করছো, সি এবং ডি পাইছো, দেন সি এবং ডি কে বিক্রিয়া করলে তুমি আবার এ প্লাস বি পাবা, সেটা তো তোমার উভমুখী বিক্রিয়া। কিন্তু এখানে দেখো কি তৈরি হচ্ছে, এফ এবং জি তৈরি হচ্ছে, এ এবং বি তৈরি হচ্ছে না। তাহলে কিন্তু এটাকে উভমুখী বিক্রিয়া বলতে পারবে না। তার মানে নতুন একটা বিক্রিয়ক বা নতুন একটা কিছু তোমার হচ্ছে বিক্রিয়ার মধ্যে অ্যাড করার কারণে, অথবা বিক্রিয়া থেকে তুমি যদি ভাই ধরো কোনো একটা কিছুকে নিয়ে ফেলতা, বের করে নিয়ে ফেলতা, তাহলে সেটা 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 করলে আমাদের এই উভমুখী বিক্রিয়াটা কি হয়ে যাবে, একমুখী বিক্রিয়ায় কনভার্ট হয়ে যাবে। তাহলে চলো আমি তোমাকে তাহলে নতুন পৃষ্ঠায় মেথড 3টা লিখে দিই। তাহলে একটা কাজ করি, আচ্ছা থাক, এখানে লিখে নতুন পৃষ্ঠা লিখে দিই। তাহলে মেথড 3, তাহলে আমাদের মেথড 3টা কি হবে দেখো ভাই, আমরা লিখবো তাহলে, সরি এটা কোথায় গেল, সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমরা চলো লিখি, এখানে আমরা লিখবো বিক্রিয়ায় নতুন কিছু অ্যাড করে, বিক্রিয়ায় নতুন কিছু অ্যাড করা হলে
অথবা যদি বিক্রিয়া স্থল থেকে অথবা যদি বিক্রিয়া স্থল হতে কাউকে সরিয়ে ফেলা হয় তবে বিক্রিয়াটি একমুখী বিক্রিয়ায় পরিণত হবে। একমুখী বিক্রিয়ায় পরিণত হবে। ওকে, আশা করি বুঝতে পারছি ভাই জিনিসটা আমরা। তাহলে এগুলো হচ্ছে আমাদের ছিল তোমার হচ্ছে ভাই এই যে একমুখী এবং বহুমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা। এবং আমরা তাহলে গতকাল হচ্ছে যে সংজ্ঞা দেখলাম, আজকে আমরা দেখে ফেললাম যে কিভাবে বলতো তোমার হচ্ছে কিভাবে তুমি হচ্ছে ভাই উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় ট্রান্সফার করবা। তাহলে আমরা হচ্ছে এখন একটা ইম্পর্টেন্ট টপিক স্টার্ট করব, যেটার নাম হচ্ছে ভাই বিক্রিয়ার গতি বা হার। তো এখান থেকে আসলে প্রচুর কোয়েশ্চন থাকে প্রতি বছর, সেটাকে তুমি হচ্ছে স্টার মার্কস দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা খুব ধীরে সুস্থে স্টার্ট করবো ভাই এটা। তাহলে চলো আমরা দেখে আসো। প্রথমে আমরা চলো আগে বিক্রিয়া হারের সূত্রটা লিখে ফেলি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমরা প্রথমে লিখি বিক্রিয়ার হার ইকুয়ালস টু, বিক্রিয়ার হার যেটা, এটার আসলে অনেকগুলো নাম হইতে পারে। একটা নাম হচ্ছে তোমার বিক্রিয়ার হার হইতে পারে, একটা নাম হইতেছে বিক্রিয়ার গতি হইতে পারে, একটা নাম হইতেছে তাৎক্ষণিক গতি হইতে পারে, একটা হচ্ছে বিক্রিয়ার গড়বেগ হইতে পারে। আমি সব লিখে দিব। চলো আমরা তাহলে প্রথমে আগে সিম্পল ভাবে বিক্রিয়ার হারের সূত্র লিখি। দেখো তো ভাই, আমি যদি তোমাকে যে কোনো কিছুর হার বলতে তুমি কি বুঝো? তো আমরা বিক্রিয়ার হারের সূত্র লিখি। তাহলে হারের সূত্র তোমার এখানে হবে যে, ধরো সাপোজ কি হয়, একটা জিনিস দেখো তো, একটা বিক্রিয়া যখন ঘটে তখন তোমার প্রথমে কি থাকে? বিক্রিয়ক থাকে। তো যত যত সময় যায় তত তোমার কি উৎপন্ন হতে থাকে? উৎপাদ তৈরি হতে থাকে। তাহলে বিক্রিয়া হার বলতে আসলে বোঝায় বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ওই পরিবর্তন সংঘটনে প্রয়োজনীয় সময়। আমি বুঝে দিচ্ছি ভাই, ওই পরিবর্তন সংঘটনে প্রয়োজনীয় সময়। তাহলে যদি আমরা বিক্রিয়া হারের যদি সূত্রটা দেখতে চাই, বিক্রিয়া হারের সূত্রটা কি ভাই? বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ওই পরিবর্তন সংঘটনে প্রয়োজনীয় সময়। আমি তোমাকে চলো বুঝাই দিই জিনিসটা এখানে কি বলা হয়েছে। আমরা চলো একটা এক্সাম্পল কিনি। সাপোজ তোমার এখানে বলা হচ্ছে যে এ একটা বিক্রিয়ক, ধরো এটা থেকে তোমার হচ্ছে ভাই বি তৈরি হচ্ছে। সাপোজ আমি একদম সিম্পল করে বোঝাচ্ছি ভাই, এ একটা বিক্রিয়ক, এটা থেকে তোমার কি তৈরি হচ্ছে? বি তৈরি হচ্ছে। আর তোমাকে বলা হয়েছে বিক্রিয়ার শুরুতে এর ঘনমাত্রা ছিল, আমরা সবাই জানি ঘনমাত্রার একক কি হয়? মোলার হয়। ঘনমাত্রা ছিল সাপোজ ধরো তোমাকে বললো কেউ 1 মোলার। তো এরপরে বললো তোমাকে 5 সেকেন্ড পর, একটা জিনিস দেখো, বিক্রিয়া যখন চলতেছে তো 5 সেকেন্ড পর কি হবে? এই বিক্রিয়কের ঘনমাত্রা কমে যাবে, কারণ আমরা জানি কি, ধরো বিক্রিয়ার শুরুতে কি হয়? বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকে, উৎপাদক ঘনমাত্রা থাকে না বললেই চলে। কিন্তু যত সময় যায় বিক্রিয়ক তত খরচ হতে থাকবে আর উৎপাদক তত উৎপন্ন হইতে থাকবে। তাহলে বিক্রিয়ার শুরুতে এ এর ঘনমাত্রা 1 মোলার দেওয়া আছে, বলছে 5 সেকেন্ড পর এর ঘনমাত্রা হয়ে যায় 0.5 মোলার। এই ঘনমাত্রাটা একক হচ্ছে ভাই মোলার। জিজ্ঞেস করছে বিক্রিয়ার হার কত? বিক্রিয়ার হার কত? আচ্ছা, তাহলে চলো আমরা দেখি বিক্রিয়ার হারের সূত্র আমরা কি জানি? আমরা জানি বিক্রিয়ার হার ইকুয়ালস টু, এখানে তোমার দেখো তো ভাই, এই যে ঘনমাত্রাগুলা, এই যে ধরো এর ঘনমাত্রা দেওয়া আছে 1 মোলার, আবার এর ঘনমাত্রা তোমার হয়ে যাচ্ছে কতটুকু? 0.5 মোলার। তাহলে একটা জিনিস দেখো তো, এখানে কার ঘনমাত্রা দেওয়া আছে? এত ছিল বিক্রিয়ক। এখানে বলছে কি? বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, রাইট? এখানে বলা হয়েছে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে যেটা হবে খেয়াল করে দেখো, এখানে আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা দেখো তো, প্রথমে ছিল কতটুকু? 1 মোলার, আর শেষ হয়েছে কতটুকু? 0.5 মোলার।
তাহলে পরিবর্তন হয়েছে কতটুকু? আচ্ছা 1 সেকেন্ড, ঠিকই আসছে। আচ্ছা ওইটা না আমার, হ্যাঁ। তাহলে দেখো বলছে কি এখানে ফার্স্টে তোমাকে বিক্রিয়কের ঘনমাত্রা ছিল কতটুকু বলতো 1 মোলার এর ঘনমাত্রা, দেন হয়েছে কতটুকু বলতো 0.5 মোলার। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হয়েছে কত কত 0.5 মোলার। বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হয়েছে কতটুকু 0.5 মোলার। আচ্ছা আমি যদি 0.5 দিয়ে বুঝতে অসুবিধা হয়, আমি যদি একটা কাজ করি তাহলে এটাকে আমি ধরে নিই 0.4 মোলার হয়েছে। 5 সেকেন্ড পরে বিক্রিয়ার তোমার হচ্ছে ভাই কি বলতো এই যে এর ঘনমাত্রাটা কত হয়ে যায় 0.4 মোলার হয়ে যায়। তাহলে আমাকে বলো প্রথমে ছিল আগে 1 মোলার, এখন হয়ে গেছে 0.4 মোলার। তাহলে এখন বিক্রিয়া পরিবর্তন হয়েছে কতটুকু 0.6 মোলার। আর পরিবর্তনের সময় লাগছে কতটুকু 5 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে তোমার বিক্রিয়া হারের সূত্র। ওকে, এটাই হচ্ছে তোমার কি বলতো বিক্রিয়া হারের সূত্র। তো যেই রেজাল্টটা আসবে এটাই হচ্ছে তোমার কি বলতো বিক্রিয়া হারের ভ্যালু। এককটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। এখন আমরা বুঝলাম যে যেই ভ্যালুটা আসবে সেটা হচ্ছে তোমার বিক্রিয়া হারের ভ্যালু। এটা হবে তোমার এখানে আনসার। তাহলে আশা করি একটা আইডিয়া পাইছো বিক্রিয়া হারটাকে আসলে কিভাবে হিসাব করে। সেটা কি ভাই, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ওই পরিবর্তন সংগঠনের প্রয়োজনীয় সময়। যেমন এখানে 1 মোলার থেকে 0.4 কনভার্ট হইতে 5 সেকেন্ড লাগছে। তার টাইমের জায়গায় আমি কত বসাইছি এখানে 5 বসাইছি। ওকে, আশা করি ভাই এতটুকু বোঝা গেছে, কোনো সমস্যা নাই। ওকে ভাই, তাহলে চলো এরপরে আমরা একটা হচ্ছে ভাই একটা স্ট্যান্ডার্ড রিয়াকশনে যাই এবং আমরা দেখি এটার জন্য। চলো তাহলে চলো আমরা এখানে জিনিস দেখি একটা। আমরা এখন চলো একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখি, স্ট্যান্ডার্ড বিক্রিয়া দেখে আসো। তো এটা তো জাস্ট আমরা একদম স্টার্টিং একদম ইজি জিনিস দেখাইছি। তো আমরা চলো এখন দেখি একটা স্ট্যান্ডার্ড জিনিস দেখে আসো। সাপোজ তোমাকে বলা হয়েছে একটা বিক্রিয়ক হচ্ছে এ আছে, আর একটা বিক্রিয়ক বলছে বি আছে। এটা থেকে তোমার তৈরি হচ্ছে সি এবং তোমার তৈরি হচ্ছে ভাই ডি। তো বলা আছে এটার যে মূল সংখ্যা সেটা হচ্ছে এ, বি এর মূল সংখ্যা হচ্ছে বি, সি এর মূল সংখ্যা সি, আর ডি এর মূল সংখ্যা হচ্ছে তোমার ডি। তাহলে এখানে কি কি বলে দিছে, এখানে তোমাকে বলে দিচ্ছে হচ্ছে যে ভাই স্ট্যান্ডার্ড বিক্রিয়াটা হচ্ছে এ প্লাস বি, এটা থেকে সি এবং ডি তৈরি হচ্ছে, এবং এ প্লাস বি প্রত্যেকটার তোমার কি দেওয়া আছে বলে এখানে মূল সংখ্যাগুলা দেওয়া আছে। তাহলে এবার তোমাকে জিজ্ঞেস করবে যে এখানে তাহলে তুমি আমাকে বলো যে তোমার বিক্রিয়ার, আচ্ছা আমরা একটা তাহলে কাজ করি, যেহেতু আমাদের এখানে একটা স্পেস দরকার, আমরা এই জিনিসটাকে একটু ভাই চলো উপরে নিয়ে যাই, এদিকে নিয়ে যাই। দাঁড়াও তাহলে একটু করে এগুলোকে চাপাই দিই, তাহলে আমাদের সুবিধা হবে একটু। হ্যাঁ ওকে, এবার চলো আমরা জিনিসটাকে একটু এদিকে নিয়ে যাই। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড বিক্রিয়া। তো এখন ধরো এই বিক্রিয়াটার জন্য আমাকে দেখতে বসে তোমার হচ্ছে ভাই বিক্রিয়ার হার জিজ্ঞেস করতে পারে, অথবা তোমাকে বলতে পারে বিক্রিয়ার গতিগত, অথবা তোমাকে বলতে পারে তাৎক্ষণিক গতিগত। সবগুলো বললেই সেম সূত্র হবে আর কি, হ্যাঁ। অথবা তোমাকে বলতে পারে বিক্রিয়ার গড় গতিবেগ কত, বিক্রিয়ার গড় গতিবেগ। আচ্ছা, তো এই 4টা জিনিস জিজ্ঞেস করতে পারে। তো তোমাকে যদি কখনো 4টা জিনিস জিজ্ঞেস করে তাহলে তুমি কি বের করবা দেখো। তাহলে আমি ফার্স্ট আবার দেখাই তোমাকে কি কি বলতে পারে। বিক্রিয়া হার বলতে পারে, বিক্রিয়ার গতি বের করতে বলতে পারে, তাৎক্ষণিক গতি বলতে পারে, বিক্রিয়ার গড় গতিবেগ বলতে পারে। কোশ্চেনে যে কোনো কিছু থাকতে পারে ভাই, সবগুলো আসলে সেম জিনিস এবং সবার জন্য চলো সূত্র দেখে আসো। তো সূত্র কি হবে দেখো তো ভাই, সূত্র হবে তোমার এখানে এরকম যে খেয়াল করে দেখো, এখানে ধরো ফার্স্ট হচ্ছে এ দেওয়া আছে এখানে, রাইট। তো এর ঘনমাত্রা পরিবর্তনকে আমরা কিভাবে, আমরা দেখো তো নর্মালি আমরা এর ঘনমাত্রাকে কিভাবে লিখি, যে যে কোনো কিছুর ঘনমাত্রা। সাপোজ ধরো এখানে আমি তোমাকে একটু করে দেখাই, এখানে দেখো আমরা এর ঘনমাত্রা যেটা আছে এটাকে আমরা কিভাবে প্রকাশ করি ভাই, এই যে একটা থার্ড ব্র্যাকেট এ দিয়ে, রাইট। তাহলে এর ঘনমাত্রার পরিবর্তনকে আমরা কিভাবে হিসাব করবো, পরিবর্তন আমরা যদি ছোট পরিবর্তন হয় তাহলে আমরা কি ইউজ করি, ডিফারেন্সিয়েশনের সূত্র। তখন আমরা আসলে বেসিক্যালি, অথবা ডিফারেন্সিয়েশন সূত্র তুমি না ইউজ করার সমস্যা নেই, ইউজ করতে পারো, ইউজ করলে ভালো। মানে ছোট পরিবর্তন যদি হয় এর, ধরো ধরো এর ঘনমাত্রা তো এটা, এর ঘনমাত্রা পরিবর্তনকে আমি কি লিখতে পারি, ডি অফ এ লিখতে পারি। কারণ এই যে ছোট পরিবর্তনকে আমরা কি দিয়ে লিখতাম, ডিফারেন্সিয়েশনের মতো এই যে ডি দিয়ে লিখতাম না। আর যে যে সময় প্রয়োজন হচ্ছে সেটাকে আমরা কত বলতে পারি, ছোট সময় ডিটি, যেহেতু আমরা তোমার হচ্ছে এখানে ঘনমাত্রাটাকে ছোট নিছি। ওকে, তাহলে আমরা দেখো এই ইকুয়েশনটার জন্য বিক্রিয়া হারের একটা সূত্র পাচ্ছি হচ্ছে আমার এটা। তাহলে সেটা কত, ডিএ ডিভাইডেড বাই তোমার কত বলো তো ডিটি। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে এইগুলা যে বিক্রিয়া হার দেখতেছো না, এগুলো কিন্তু এক মোলের জন্য হিসাব হয়। এই জন্য কি করতে হয়, ধরো এর আগে তোমার এখানে এ দেওয়া না, ছোট হাতের মূল সংখ্যা, তাই এটাকে হচ্ছে তোমার এ দিয়ে ভাগ করে দিতে হবে। এটাই কি করে দিতে হবে বলো তো তোমার, এই যে যেহেতু বিক্রিয়া হারগুলো হচ্ছে যে একক মোলের জন্য হিসাব হয়, তো এই জন্য কি করতে হবে তোমার একটা বলো তো, এই জন্য
এই যে তোমার বিক্রিয়কের পাশে যে মোল সংখ্যাটা আছে সেই মোল সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। ওকে, আচ্ছা, তো গেল এটা। এখন একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এরপরে তোমার এখানে যদি আমরা আর একটু মডিফাই করবো, একটু পরে আসতেছি, একটু মডিফাই করবো। তাহলে এই যদি সাপোজ ধরো আমাকে যদি কোয়েশ্চনে বি এর ডাটা দেওয়া থাকতো, যেমন এখানে দেখো আমরা কিন্তু বিক্রিয়া হারটা কিসের ভিত্তিতে বের করছি? এ এর ভিত্তিতে। কেন? এখানে কিন্তু আমরা বি এর ভিত্তিতে বের করি নাই, কারণ আমার এখানে ডাটাগুলো দেওয়া ছিল কার? এ এর ডাটা দেওয়া ছিল। দেখো এটাও তোমার এখানে এ এর ডাটা, এটাও তোমার এখানে এ এর ডাটা। তাহলে সব ডাটা দেওয়া ছিল কিন্তু এ এর, আমরা কিন্তু বি এর ডাটা দেওয়া ছিল না। তাই আমরা এখানে ইউজ করছি কোনটা? বিক্রিয়া হার বের করার সময় এ এর ডাটাগুলোকেই ইউজ করছি। তাহলে যদি কোয়েশনে যে কোনো কিছু ডাটা দেওয়া থাকতে পারে, এ এর ডাটা দেওয়া থাকতে পারে, বি এর ডাটা, কিন্তু এট এ টাইমে একটা ডাটা দেওয়া থাকবে, ঠিক আছে? তখন তোমাকে একটা ইউজ করতে হবে। তো যদি বি এর ভিত্তিতে যদি আমরা তোমার হচ্ছে বিক্রিয়া হারটাকে লিখতে যেতাম, তখন আমরা কিভাবে লিখতাম ভাই? একইভাবে লিখতাম, যে খেয়াল করে দেখো এখানে আমরা লিখতাম তোমার হচ্ছে ভাই বি এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময় আর ইনটু এই বি এর যে মূল সংখ্যা অর্থাৎ 1/b। ওকে, আর সেম ভাবে দেখো তো আমরা সি এর সাপেক্ষে কিভাবে লিখতাম? সি এর সাপেক্ষে লিখতাম হচ্ছে তোমার ভাই এই যে ডি অফ সি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই ডিটি, তারপরে তোমার হচ্ছে ইনটু এখানে 1/c। তারপর ভাই যদি তুমি ডি এর সাপেক্ষে লিখতে চাইতা, তাহলে এখানে লিখতে কত ডাইরেক্ট যদি লিখে দিই আমি 1/d ইন্টু ডিডি অফ ডি, আর তুমি নিচে লিখতে হচ্ছে ভাই তোমার এখানে ডিটি লিখতা। ওকে, আচ্ছা, তো গেছে এটা এখানে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, দেখো তো বিক্রিয়া যত অগ্রসর হবে তোমার কি হয়? বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে না? বিক্রিয়কের ঘনমাত্রা কি হয় বলতো? তোমার এখানে কমতে থাকে। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি একটু করে এটা নেক্সট পৃষ্ঠা লিখে দিই, সাপোজ ধরো আমি যদি তোমাকে নেক্সট পৃষ্ঠা লিখে দিই এখানে, যে বিক্রিয়ার শুরুতে কি হয় দেখো, বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা থাকে ম্যাক্সিমাম। বিক্রিয়কের একদম শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা যেটা আছে ভাই, এটা থাকবে কি আমার? ম্যাক্সিমাম থাকবে, রাইট? আর তোমার হচ্ছে যে ভাই উৎপাদের ঘনমাত্রা কত থাকে? মিনিমাম, কারণ তখন বিক্রিয়া স্টার্ট হচ্ছে মাত্র, কোনো উৎপাদ উৎপন্নই হয় নাই। তাহলে উৎপাদের ঘনমাত্রা তখন কত থাকবে? জিরোও বলতে পারো, মিনিমামও বলতে পারো। ঘনমাত্রা থাকে তোমার হচ্ছে ভাই মিনিমাম। কিন্তু কিছু সময় পর কি হবে? কিছু সময় পর তোমার বিক্রিয়কের ঘনমাত্রা কমবে। আমরা সবাই জানি, কারণ বিক্রিয়া সংঘটিত হলে কি হবে? বিক্রিয়কের ঘনমাত্রা কমে যাবে। তারপর উৎপাদের ঘনমাত্রা বেড়ে যাবে। এটা তো আমরা জেনারেল নলেজ থেকে আমরা জানি, আমরা এটা যে কিছু সময় পর তোমার কি হবে ভাই? বিক্রিয়কের ঘনমাত্রা কমে যাবে এবং তোমার হচ্ছে ভাই উৎপাদের ঘনমাত্রা বেড়ে যাবে। যেমন তুমি এখানে দেখো না, আমরা যে এক্সাম্পলটা প্রথমে নিয়েছিলাম, কোথায় গেল আমার কলম? হ্যাঁ, দেখো আমরা প্রথমে যে এক্সাম্পলটা নিয়েছিলাম, প্রথমে ঘনমাত্রা ছিল কতটুকু? 1 মোলার, পরে হয়েছে কতটুকু? 0.4 মোলার। এখন দেখো তো যে কোনো পরিবর্তনকে আমরা কিভাবে হিসাব করি? তুমি যদি যে কোনো পরিবর্তনকে হিসাব করতে চাও, পরিবর্তনকে আমরা হিসাব করি অলওয়েজ ফাইনাল ভ্যালু থেকে, মানে স্টার্ট করার যে ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু যেটাকে আমরা বলি, সেটা ভ্যালু বাদ দিই। ইনিশিয়াল ভ্যালু, বা আমি যদি এটাকে বাংলায় লিখে দিতে চাই, তাহলে আমরা যেটা করি শেষ ভ্যালু থেকে আমরা শুরুর ভ্যালুটাকে বাদ দিই যে কোনো পরিবর্তন হিসাব করার সময়, রাইট? এখন তুমি খেয়াল করে দেখো এখানে, যখন বিক্রিয়কের ক্ষেত্রে চিন্তা করো, বিক্রিয়কের প্রথমে শুরুতে কত ছিল? 1 মোলার, শেষে কত আছে? 0.4 মোলার। তাহলে তুমি যদি এখানে পরিবর্তন হিসাব করো, তাহলে 0.4 থেকে কিন্তু তুমি 1কে বাদ দিবা। কেন? কারণ শুরুতে 1 ছিল, পরে 0.4 এসে, তাহলে 0.4 থেকে 1কে বাদ দিলে কত থাকবে? -0.6 থাকবে। কিন্তু বিক্রিয়া হার তো একটা পজিটিভ জিনিস। তাহলে এই জন্য যেটা করতে হবে, বিক্রিয়কের যখন তুমি বিক্রিয়া হার লিখবা, এর আগে একটা মাইনাস বসাই দিবা। এর আগে একটা কি বসাই দিবা? মাইনাস বসাই দিবা। কেন মাইনাস বসাবা? দেখো, কারণ বিক্রিয়কের ক্ষেত্রে কিন্তু ডি এটা নেগেটিভ আসবে। যেমন দেখো এখানে, এখানে তোমার 0.4 থেকে তুমি 1কে বাদ দাও, তাহলে 0.6 আসবে, রাইট? তো 0.6 যদি আসে, সরি -0.6 আসবে, কারণ দেখো 0.4 থেকে 1কে বাদ দাও, -0.6 আসবে। তো তোমার তো এটা পজিটিভ বানাইতে হবে, এই জন্য আমরা এখানে আগেরটা মাইনাস দিব। আমি এখানে দেখাই নাই, ইচ্ছা করে তোমাকে ঝামেলা করি নাই। চলো আমি তোমাকে তাহলে দেখাই দিই এটা আসলে অ্যাকচুয়াল কারেক্ট ক্যালকুলেশনটা কিভাবে হবে। আমি তোমাকে ইচ্ছা করে প্রথম দিয়ে দেখাই নি, তুমি বুঝতা না।
তাহলে আমি চলো তোমাকে এখন দেখাই দিই। তাহলে এটা দেখো কারেক্ট কি হবে, দেখো কারেক্টটা যদি আমরা দেখতে চাই, দেখো দেখো তো ফার্স্ট অফ অল এটা পরিবর্তন কত হবে, ফাইনাল হচ্ছে 0.4 আর শেষ শুরুতে কত ছিল, 1 ছিল। আর এটার আগে এটা মাইনাস বসাতে হবে, কেন, কারণ দেখো 0.4 থেকে 1কে বাদ দাও, তোমার কত থাকবে -0.6, আর এখানে আগেরটা মাইনাস বসালে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে ভাই আমরা বিক্রিয়কগুলো শুধুমাত্র বিক্রিয়ক, দেখো এখানে এ একটা বিক্রিয়ক তাই বিক্রিয়কের আগে নেগেটিভ বসাইছো, বি একটা বিক্রিয়ক তাই বিক্রিয়কের আগে নেগেটিভ বসাইছো, সি এর আগে কিন্তু নেগেটিভ বসাবো না, কারণ সি হচ্ছে উৎপাদক। তো উৎপাদকগুলো কি হয়, বৃদ্ধি পায়, দেখো উৎপাদক ঘনমাত্রা কিন্তু বেড়ে যাবে। তো উৎপাদক ঘনমাত্রা বেড়ে যাওয়া মানে কি ফাইনাল ভ্যালুটা বড় হবে। তাহলে বিক্রিয়কের ক্ষেত্রে তোমার এখানে ঘনমাত্রা পরিবর্তন কি আসবে, নেগেটিভ আসবে, আর উৎপাদের জন্য পজিটিভ আসবে। তো নেগেটিভ আসলে তোমাকে তো বিক্রিয়ার হারটা পজিটিভ বানাইতে হবে, তাই আগে কি দিতে হবে, একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে, আর এদের ক্ষেত্রে পজিটিভ চিহ্নই তুমি রাখবা। অর্থাৎ তুমি এটাকে এভাবে মনে রাখতে পারো, তুমি যদি বিক্রিয়ক দেখো, বিক্রিয়ক যদি দেওয়া থাকে তাহলে বিক্রিয়কের আগে কি বসাতে হয়, নেগেটিভ বসাতে হয়। আশা করি বুঝতে পারতেছো নেগেটিভ কেন বসাতে হবে, পজিটিভ বানানোর জন্য। ওকে, তাহলে এখানে আমি তোমাকে একটা চলো নোট লিখে দিই। আমি ইচ্ছা করে ভাই প্রথমে দেখাই নেই, কারণ তুমি বুঝতে না দেখালে। তাহলে মনে রাখবা সেটা তোমার হচ্ছে ভাই বিক্রিয়কের ক্ষেত্রে তুমি মনে রাখবা, তোমার যদি কি থাকে বলো তো, বিক্রিয়ক থাকে, বিক্রিয়কের আগে কি বসাবা, নেগেটিভ বসাবা, কিন্তু উৎপাদের আগে কি বসাবা ভাই, পজিটিভই বসাবা। কেন নেগেটিভ কেন পজিটিভ, আশা করি ভাই এটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা তাহলে নেক্সটে যাই। তাহলে আমরা এখানে আসি, দেখো তাহলে এখান থেকে হচ্ছে আমরা এই জিনিসগুলো এখানে আমরা পাইলাম। আচ্ছা তাহলে এখানে আমরা চলো আরেকটা জিনিস আছে ভাই, আমরা চলো এটা নিয়ে আলোচনা করি, একটা গ্রাফ আছে। তাহলে আমরা একটা পেজ অ্যাড করি, এখানে গ্রাফ নিয়ে আলোচনা করি। দেখো তো আমরা এখানে মাত্র কি বললাম ভাই, বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ক ঘনমাত্রা তোমার ম্যাক্সিমাম থাকবে, উৎপাদক ঘনমাত্রা মিনিমাম বা জিরো থাকবে, কারণ শুরু মাত্র, এখন কিছুই উৎপন্ন হয় নাই। কিন্তু কিছু সময় পর কি হবে, বিক্রিয়কের ঘনমাত্রাটা কমতে থাকবে আর উৎপাদক ঘনমাত্রা বাড়তে থাকবে। তাহলে তুমি যদি এখন একটা গ্রাফ আঁকার চেষ্টা করো, কিসের গ্রাফ দেখো, সাপোজ তুমি এখানে গ্রাফটা আঁকতেছো যে এক্স অক্ষ বরাবর তুমি সময় দিচ্ছ আর ওয়াই অক্ষ বরাবর তুমি ঘনমাত্রা দিচ্ছ। তাহলে দেখো গ্রাফটা কি হবে, তোমার একদম চিন্তা করো সময় যখন স্টার্টিং এ, তখন কিন্তু তোমার বিক্রিয়কের ঘনমাত্রা ম্যাক্সিমাম ছিল। তাহলে বিক্রিয়কের গ্রাফটা কিরকম হবে দেখো, বিক্রিয়কের গ্রাফটা হবে তোমার এরকম। ওকে, কারণ দেখো সময় যখন একদম স্টার্টিং এ বিক্রিয়কের ঘনমাত্রা একদম ম্যাক্সিমাম ছিল, যত সময় ডানে যাচ্ছে, যত সময় বাড়তেছে, বিক্রিয়কের ঘনমাত্রা এভাবে কমতেছে। আর উৎপাদেরটা গ্রাফটা কিরকম হবে ভাই, উৎপাদে দেখো তো একদম স্টার্টিং এ গিয়েছিল, জিরোতে ছিল সময়, তো যখন একদম শুরুতে, তখন উৎপাদে ঘনমাত্রা গ্রাফটা হবে কিন্তু নিচ থেকে স্টার্ট হবে, নিচ থেকে স্টার্ট হয়েছে। ওকে, আশা করি এখানে আমরা ওইটা বুঝতে পারছি ভাই কেন নিচ থেকে স্টার্ট হয়েছে। কারণ দেখো এই যে বিক্রিয়কের ক্ষেত্রে যেটা হচ্ছে, শুরুতে একদম ম্যাক্সিমাম ছিল আর উৎপাদন শুরুতে একদম জিরো ছিল, তাহলে জিরো থেকে আস্তে আস্তে সময়ের সাথে সাথে বাড়ছে আর এটা আস্তে আস্তে কমবে। যখন তারা সাম্যাবস্থায় হয়ে যাবে, যখন তারা সাম্যাবস্থায় পৌঁছাবে, তখন কি হবে দেখো, সাপোজ ধরো যাক আমি ধরে নিচ্ছি তারা হচ্ছে, ধরো ভাই তোমার এই পয়েন্টটাতে, চলো এটাকে একটু করে অন্য কালার দিয়ে দেখাই, ধরো তোমার এই পয়েন্টটাতে সাম্যাবস্থায় পৌঁছাইছে। এই পয়েন্টটাতে কি, এটা এটা কি পয়েন্ট বলো তো, এটা সাপোজ ধরো তোমার হচ্ছে ভাই সাম্যাবস্থায় পৌঁছাইছে। তাহলে সাম্যাবস্থায় পৌঁছালে কি হবে দেখো, সাম্যাবস্থায় পৌঁছালে কি হবে দেখো, সাম্যাবস্থায় পৌঁছালে যেটা হবে, এই ঘনমাত্রাটা বিক্রিয়ক ঘনমাত্রা স্টেবল হয়ে যাবে আর তোমার উৎপাদক ঘনমাত্রাটাও স্টেবল হয়ে যাবে। কারণ সাম্যাবস্থা মানে কি, সাম্যাবস্থা মানে হচ্ছে যে তোমার এখানে ঘনমাত্রা আর চেঞ্জ হবে না, মানে জিনিস হচ্ছে যে এর এ যতটুকু খরচ হবে এ ঠিক ততটুকু উৎপন্ন হয়ে যাবে, আর কোনো চেঞ্জ হচ্ছে না। দেখো সাম্যাবস্থায় পৌঁছানোর আগ পর্যন্ত বিক্রিয়ক ঘনমাত্রা কমতেই থাকবে আর উৎপাদক ঘনমাত্রা বাড়তেই থাকবে, কিন্তু যেই মুহূর্তে সাম্যাবস্থায় পৌঁছায় যাবে সেই মুহূর্তে কি হবে, দুজনের ঘনমাত্রাটা স্টেবল হয়ে যাবে, আর চেঞ্জ হবে না, স্টেবল হয়ে যাবে। রাইট, আচ্ছা দুজনের ঘনমাত্রাকে সমান হইতে হবে না, মানে এমন হইতে পারে যে বিক্রিয়কের ঘনমাত্রা কম, সাম্যাবস্থা উৎপাদক ঘনমাত্রা বেশি, সেটা হইতে পারে, কিন্তু আলটিমেটলি চেঞ্জ হবে না, মানে ঘনমাত্রাটা ফিক্সড হয়ে যাবে, এটা ঘনমাত্রা ফিক্সড হয়ে যাবে। কিন্তু যদি তোমার ঘনমাত্রা ফিক্সড না হইতো, সেটাকে তুমি তো সাম্যাবস্থা বলতে পারতা না। সাম্যাবস্থা মানে কি, স্টেবল অবস্থা, অর্থাৎ জিনিসটা স্টেবল হয়ে যাবে এগুলা। তাহলে যদি আমি একটু করে আইডেন্টিফাই করি যে এটা হচ্ছে আমার কিসের গ্রাফ ভাই, এটা হচ্ছে আমার ভাই উৎপাদের গ্রাফ, আর এটা হচ্ছে আমার কিসের গ্রাফ ভাই, এটা হচ্ছে আমার ভাই বিক্রিয়কের গ্রাফ। আর এখান থেকে তোমার কি স্টার্ট হয়েছে, এখান থেকে তোমার স্টার্ট হচ্ছে সাম্যাবস্থা। তারা অনেক সময় তোমাকে এইভাবে গ্রাফ দেখাও বলতে পারে নিজের কোনটি গ্রাফটি সঠিক। তাহলে এই গ্রাফটা কিসের গ্রাফ, ঘনমাত্রা ভার্সেস সময়ের গ্রাফ। তাহলে এটা হচ্ছে ফিগারটা হচ্ছে তোমার, আমরা বলতে পারি এটাকে ঘনমাত্রা বনাম
সময় লেখো চিত্র। সো আমি আশা করতেছি ভাই এই জিনিসগুলো তুমি এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা তাহলে চলো এবার আমরা আসি। এবার আমরা চলো একটু করে আলোচনা করি যে বিক্রিয়া হারের এককটা কি হবে। দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে তুমি খেয়াল করে দেখো তো ভাই, তোমার এখানে বিক্রিয়া হার মানে কি, এই ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তো ঘনমাত্রার এক পরিবর্তন, ঘনমাত্রার একক কি ছিল ভাই? আলটিমেটলি দেখো না, ঘনমাত্রার পরিবর্তন। খেয়াল করে দেখো, আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। ধরো একজনের কাছে 10 টাকা আছে, আরেকজনের কাছে 2 টাকা আছে। আমি বললাম 10 টাকা থেকে 2 টাকা বাদ দিলে কত হয়? 8 টাকা। অর্থাৎ কোনো কিছু যদি বিয়োগ করো একক কিন্তু চেঞ্জ হয় না, তাই না? তাহলে এখানে দেখো যে ঘনমাত্রার পরিবর্তন যেটা আছে, ঘনমাত্রার পরিবর্তন, তো পরিবর্তনে কি করতেছে, একটা থেকে আরেকটা বিয়োগই করতেছো, তাহলে মানে আলটিমেটলি ঘনমাত্রার পরিবর্তন একক যা হবে ঘনমাত্রার এককও তাই হবে। তো ঘনমাত্রার একক কি হয় ভাই? আমরা সবাই জানি বড় হাতের মোলার হয় অথবা মোল পার লিটার হয়। আমরা একটু করে তাহলে এখানে লিখে দিই, হয়তো তোমরা এটা সবাই পড়ে আসছো। সেটা হচ্ছে তোমার ভাই ঘনমাত্রা যেটা একক, সেটা হচ্ছে তোমার ভাই মোল পার লিটার হয়। মোল পার লিটার হয়, সরি ভুল লিখছি, মোল পার লিটার হয়, মোল পার লিটার। বা এটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে ভাই মোল লিটার ইনভার্স ওয়ানও বলতে পারি, বা এটাকে আমরা মোলারও বলতে পারি। তাহলে ঘনমাত্রার একক যদি এটা হয়, তাহলে ঘনমাত্রার পরিবর্তনের একক কি হবে? সেমই হবে। কারণ ঘনমাত্রার পরিবর্তনের একক তো মানে জাস্ট একটা থেকে একটা বিয়োগ, তো বিয়োগ করলে তো এককের চেঞ্জ হয় না কোনো। তাহলে ঘনমাত্রার পরিবর্তনের একক কত হবে বলো তো ভাই? এই যে সেমই হবে। সো এটার এককটা হবে মোল পার লিটার বা মোল ডট লিটার ইনভার্স ওয়ান বা মোলার। ওকে, আশা করি বুঝতে পারছো ভাই এটা। তাহলে এটা গেল। আচ্ছা এবার আমরা আরেকটা জিনিসে আসি। দেখো সাপোজ ধরো তোমাকে আমি একটা বিক্রিয়া দিচ্ছি, এখানে বিক্রিয়াটা হচ্ছে ধরো তোমার এখানে এ আছে বিক্রিয়ক, ধরো তোমার হচ্ছে ভাই এ থেকে সি তৈরি হচ্ছে সাপোজ ধরো। তাহলে এখানে কি আছে ভাই? এখানে হচ্ছে তোমার ভাই এ আছে, আর এখান থেকে তোমার হচ্ছে ভাই সি তৈরি হচ্ছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, তুমি প্রথমে একবার কি করছো তুমি এ এর ঘনমাত্রা তুমি 2 মোলার নিছো, তারপর আরেকবার কি করছো তুমি ঘনমাত্রাকে ধরো 10 মোলার নিছো। তাহলে একবার ঘনমাত্রাকে তুমি 2 মোলার নিছো, আরেকবার ঘনমাত্রাকে তুমি কত মোলার নিছো বলো তো ভাই? 10 মোলার নিছো। তার মানে লাস্টেটাতে ঘনমাত্রা বেশি আছে। এখন আমাকে বলো তো কোনটাতে তাড়াতাড়ি সি তৈরি হবে? খেয়াল করে দেখো, এখানে তুমি প্রথমে নিছো 2 মোলার, আর এখানে নিছো তুমি হচ্ছে 10 মোলার, তাহলে এখানে ঘনমাত্রা বেশি। তো ভাই ঘনমাত্রা বেশি মানে কি, এরা হচ্ছে যে কণাগুলো হচ্ছে যে তোমার একদম মানে ঘিস ঘিস করে থাকবে, মানে কাছাকাছি থাকবে, তাহলে এদের মধ্যে সংঘর্ষ বেশি হবে। কারণ তাহলে এখানে এটা তাড়াতাড়ি সংঘটিত হবে। তার মানে তোমার যদি ঘনমাত্রা যদি বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এ থেকে সিতে তাড়াতাড়ি মানে বিক্রিয়াটা তাড়াতাড়ি চলবে। কারণ দেখুন এখানে ঘনমাত্রা কম, তা ঘনমাত্রা কম মানে কি, তোমার হচ্ছে কণাগুলো দূরে দূরে আছে, তারা ধাক্কা ধাক্কি কম হবে, সংঘর্ষ কম হলে বিক্রিয়াটা তোমার স্লো হয়ে যাবে। কারণ বিক্রিয়া তো ধাক্কা ধাক্কির ফলে হয়, বন্ধন ভাঙা করা হয়। আর এখানে যদি ঘনমাত্রা বেশি, তাহলে কণাগুলো অনেক কাছাকাছি থাকবে, আর কাছাকাছি থাকার ফলে তোমার সংঘর্ষও বেশি হবে, ধাক্কা ধাক্কি বেশি হলে বন্ধন তৈরি হবে বেশি। তো বন্ধন যদি তৈরি হয় তাড়াতাড়ি, তোমার হচ্ছে ভাই বিক্রিয়াটা তাড়াতাড়ি ঘটবে। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু এই যে 10 মোলার মানে আলটিমেটলি ঘনমাত্রা যেখানে বেশি সেটার জন্য কিন্তু তোমার বিক্রিয়া তাড়াতাড়ি সংগঠিত হবে, রাইট? এখন বিক্রিয়া তাড়াতাড়ি সংগঠিত হবে এটার মানেটা কি? এটার মানে হচ্ছে তোমার বিক্রিয়া হার বেড়ে যাবে। বিক্রিয়ার হার যেটা আছে এটা কি হবে? বিক্রিয়া হারটা তোমার বেড়ে যাবে। কারণ দেখো না, বিক্রিয়া হার মানে তো তোমার হচ্ছে বিক্রিয়াটা কতটুকু ফাস্ট হচ্ছে সেটা বোঝার জন্যই তো আমরা বিক্রিয়া হার বের করি। তাহলে যদি বিক্রিয়াটা তাড়াতাড়ি সংগঠিত হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? বিক্রিয়া হারটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এই যে দেখো, যখন আমরা ঘনমাত্রাকে বাড়াবো সেই ক্ষেত্রে আমাদের তাহলে বিক্রিয়া হার বাড়তেছে। আবার যখন আমরা ঘনমাত্রাকে কমাই দিব তখন ধাক্কা ধাক্কি কমে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভাই তোমার বিক্রিয়ার হারটা কমে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বিক্রিয়ার হার যেটা এটা হচ্ছে তোমার ভাই ঘনমাত্রার সমানুপাতিক, রাইট? কারণ দেখো এখানে ঘনমাত্রার সমানুপাতিক আমরা কেন বলতেছি? কারণ হচ্ছে তোমার এখানে যখন ঘনমাত্রা বাড়াচ্ছ বিক্রিয়া হারও বাড়তেছে, ঘনমাত্রা কমালে বিক্রিয়া হারও তোমার হচ্ছে ভাই কমে যাবে। তাহলে আলটিমেটলি বিক্রিয়া হারটা ঘনমাত্রা কি বলতো ভাই? তাহলে তোমার সমানুপাতিক। ওকে, সো আরো যদি স্পেসিফিক্যালি বলি তাহলে মনে রাখবা বিক্রিয়ার হার যেটা আছে এটা হচ্ছে ভাই তোমার, সাপোজ ধরে এখানে এই তোমার এখানে কি বিক্রিয়ক না,
এ হচ্ছে এখানে বিক্রিয়ক, তাহলে এখানে তুমি বলতে পারো এই যে এ এর ঘনমাত্রার পাওয়ার এন এর সমানুপাতিক। ঠিক আছে, পাওয়ার কি এর সমানুপাতিক? এন এর সমান। যেমন এখানে বিক্রিয়ক কয়টা? বিক্রিয়ক তোমার এখানে একটা। তাহলে এই যে বিক্রিয়া হারটার জন্য কি বলতো, এই এর ঘনমাত্রা তুমি যত বাড়াবা তত তাড়াতাড়ি তোমার বিক্রিয়াটা সংঘটিত হবে। তাহলে এখান থেকে বলতে পারো যে এর ঘনমাত্রার সমানুপাতিক। কিন্তু ভাই এখানে এন জিনিসটা কি? পাওয়ার এখানে যেখানে এন দিলাম, এন জিনিসটা কি? এন মানে মনে রাখবো অলওয়েজ বিক্রিয়ার ক্রম। এন মানে কি মনে রাখবো ভাই? বিক্রিয়ার ক্রম, যেটাকে আমরা ইংলিশে বলি অর্ডার অফ রিয়াকশন। ভাই এটা তোমাকে এখন আমি পড়াই নাই, এটা হয়তো 2-3টা লেকচার পরেই ডিটেলসে ভিডিও আসবে এটার উপরে। একটু আপাতত জাস্ট মনে রাখো যে এন মানে হচ্ছে ভাই বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম কি জিনিস, কিভাবে অ্যাপ্লাই করে, এগুলো কিন্তু আমরা কিচ্ছু শিখি নাই ভাই। এটা নিয়ে প্যারা নিও না, জাস্ট আপাতত মনে রাখো এই যে এন দ্বারা আসলে কি বোঝাচ্ছে বলতো? বিক্রিয়ার ক্রম বোঝাচ্ছে। অর্থাৎ বিক্রিয়া হারটা হচ্ছে ঘনমাত্রার উপরে পাওয়ার বিক্রিয়ার ক্রমের সমানুপাতিক। ওকে, আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। তো বিক্রিয়ার ক্রমটা ভাই এত চিন্তা করিও না, বিক্রিয়ার ক্রমটা আমি তোমাকে পড়াই দিব। তার মানে আমরা এখান থেকে তাহলে বলতে পারি যে বিক্রিয়া হার যেটা আছে ভাই, সেটা হচ্ছে আলটিমেটলি ঘনমাত্রা সমানুপাতিক, রাইট? তাহলে দেখো আমরা যদি একটু করে মানে এখানে যেহেতু আমরা একে বিক্রিয়ক আকারে নিছি, তাহলে জন্য আমরা এর উপরে এর ঘনমাত্রা এটার উপরে এন দিলাম। সাপোজ যদি তোমার রিয়াকশনটা এরকম হইতো, ধরো এখানে তোমার হচ্ছে এ আছে, তারপর ধরো এখান থেকে বি তৈরি হচ্ছে, তারপরে তোমার এখানে ধরো এটা থেকে সি আর ডি তৈরি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তুমি বিক্রিয়া হারটা কার সমানুপাতিক লিখতা? দেখো এই ক্ষেত্রে বিক্রিয়া হারটা তুমি কার সমানুপাতিক লিখতা? দেখো সমানুপাতিক লিখতা এই যে এ এর ঘনমাত্রা এটার উপরে এন দিতা, তারপরে তুমি বি এর ঘনমাত্রা এটার উপরে এন দিতা। কারণ দেখো এবার এখানে বিক্রিয়ক কয়টা বলো তো? দুইটা বিক্রিয়ক। তার মানে দুইটা বিক্রিয়ক থাকলে বিক্রিয়া হারটা এটা সমানুপাতিক হইতো। ওকে, আর সেম ভাবে দেখো আমি যদি এখানে যদি এটাকে যদি ইয়া করি, আচ্ছা ধরো এখানে আমি নেক্সট পেজটা লিখে দিই, তারপর ধরো তোমার একসাথে লিখে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরো এ থেকে সি তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে তাহলে তুমি কত লিখতা? বিক্রিয়ার হার ইজ প্রপোর্শনাল টু শুধুমাত্র এর পাওয়ার হইতো এন, যেখানে আসলে বেসিক্যালি এন দ্বারা কি বোঝানো হচ্ছে ভাই? বিক্রিয়ার ক্রম। অর্থাৎ আমি বলতে চাইতেছি কি, যে তোমার হলো যে ভাই যদি তোমার বিক্রিয়ক একটা থাকে তাহলে তুমি বিক্রিয়ক একটা কাউন্ট করবা, আর যদি বিক্রিয়ক দুইটা থাকে তাহলে বিক্রিয়ক তুমি দুইটা কাউন্ট করবা। ওকে, একটা থাকলে একটা নিয়ে কাজ করবা, দুইটা থাকলে দুইটা নিয়ে কাজ করবা, এটাই হচ্ছে তোমার কাজ হবে এখানে। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারতেছো ভাই। তাহলে আমি যদি ইন টোটাল সামারি করি, দেখো তাহলে ইন টোটাল এখান থেকে যদি সামারি বের করতে চাই, তাহলে আমরা সামারি শিখলাম যে বিক্রিয়ার হার ইকুয়াল টু মানে ইজ প্রপোর্শনাল টু ঘনমাত্রা আবার হচ্ছে ভাই এন। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, সমানুপাতিক চিহ্নকে যদি আমরা উঠাতে চাই, আমার একটা কি আনতে হয়? ধ্রুবক আনতে হয়। সমানুপাতিক চিহ্ন উঠালে আমার একটা ধ্রুবক আনতে হয়, এটাকে আমরা ধ্রুবকটাকে কে বলি, কে ইন্টু ঘনমাত্রার উপরে পাওয়ার হচ্ছে এন। আর এই যে তোমার ধ্রুবকটা আসছে, এই ধ্রুবকের নাম হচ্ছে তোমার বিক্রিয়ার হার ধ্রুবক। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাই, সব আলোচনা করবো ডিটেলসে, জাস্ট আপাতত একটু বুঝে যাও। তাহলে এটা হচ্ছে তোমার ভাই বিক্রিয়ার হার ধ্রুবক। তার মানে বিক্রিয়ার হার মানে আমরা একটা কি পাইলাম? কে ইন্টু ঘনমাত্রা এটার উপরে পাওয়ার হচ্ছে এন, আর এখানে কে দ্বারা কি বোঝানো হচ্ছে ভাই? বিক্রিয়ার হার ধ্রুবককে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমাদের থেকে কি কি মনে রাখতে হবে? আমাদের থেকে একটু এটা হলো মনে রাখতে হবে, যদি বিক্রিয়াটা এভাবে থাকে তাহলে বিক্রিয়ার হারটা এটা সমানুপাতিক হবে, আর যদি এভাবে থাকে তাহলে এটা একটা থাকলে একটা সমানুপাতিক হবে, দুইটা থাকলে দুইটা সমানুপাতিক হবে, আর এখানে এন মানে বিক্রিয়ার ক্রম দেওয়া আছে। আচ্ছা, তাহলে চলো আমরা তাহলে একটু মডিফাই করি। এই যে আমরা বিক্রিয়া হারে যে এই সূত্রটা লিখছি, এটা পাশে তাহলে আরেকটা কত লিখে দিব, এটা ইকুয়াল টু তাহলে আমরা এটা লিখতে পারি যে বিক্রিয়া হার ধ্রুবক কে ইন্টু ঘনমাত্রার উপরে পাওয়ার হচ্ছে তোমার ভাই এন, যেখানে এই কে দ্বারা কি বোঝানো হচ্ছে বলতো ভাই? কে দ্বারা বোঝানো হচ্ছে তোমার হচ্ছে ভাই বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক। আশা করি ভাই বুঝতে পারছো এই সূত্রটা কোত্থেকে আসছে। কে ইন্টু ঘনমাত্রা পাওয়ার হচ্ছে তোমার এন। ওকে, আমি তোমাকে ম্যাথ দেখাবো, ধরো তোমার আরো ক্লিয়ার হবে। এই যে দেখো কে ইন্টু ঘনমাত্রা টু দি পাওয়ার পাওয়ার এন, এখানে আমরা জাস্ট লিখে দিচ্ছি ঘনমাত্রা টু দি পাওয়ার পাওয়ার এন। আচ্ছা, তাহলে চলো আমরা যাই। এরপর একটা জিনিস দেখো, অনেক সময় কি হয় তোমার কোশ্চেনের মধ্যে, অনেক সময় তোমার কোশ্চেনে বিক্রিয়া হার বিক্রিয়া এই যখন হার বের করতে বলবে তখন এই যে বিক্রিয়া ক্রমটা বলে দিবে না। তাহলে অনেক সময় কোশ্চেনে কি থাকে না? বিক্রিয়া ক্রমটা উল্লেখ থাকে না। তাহলে আমরা লিখতে পারি নোট, কোশ্চেনে যদি বিক্রিয়ার ক্রম উল্লেখ না থাকে, বিক্রিয়ার ক্রম এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করছি, উল্লেখ না থাকে,
উল্লেখ না থাকে তবে n equal to 1 ধরে নিব। ওকে, তাহলে বলতেছে কি যদি তোমার হচ্ছে কোশ্চেনে কখনো বিক্রিয়াক্রম উল্লেখ না থাকে তাহলে আমরা n equal to তোমার হচ্ছে কত ধরে নিব বলো তো, 1 ধরে নিব। আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে আমি শিখাই। তাহলে এখান থেকে হচ্ছে আমরা দেখো তো একটা সূত্র পাইলাম যে আগের পৃষ্ঠাতে, সেটা কত আমাদের বিক্রিয়ার হার ইকুয়াল টু বিক্রিয়ার হার ধ্রুবক ইন্টু ঘনমাত্রার উপরে আবার হচ্ছে n। এখন সাপোজ তোমাকে কোশ্চেনে বের করতে বললো প্রারম্ভিক বিক্রিয়ার হার কত, তোমাকে তাহলে বের করতে বললো প্রারম্ভিক বিক্রিয়ার হার। তার মানে প্রারম্ভিক বিক্রিয়ার হার মানে কি, ওই যে শুরুতে একদম বিক্রিয়ার শুরুতে তোমার কি জিজ্ঞেস করছে, বিক্রিয়ার হার জিজ্ঞেস করছে। তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে ভাই ঘনমাত্রা নিবা, প্রারম্ভিক ঘনমাত্রাকে নিবা, এর উপরে থাকবে পাওয়ার n। অর্থাৎ আমি বলতে চাইতেছি যেই সময়ের বিক্রিয়া হার বের করতে বলবে সেই সময়ের ঘনমাত্রা নিতে হবে এখানে। তাহলে তোমাকে যদি কখনো কোয়েশ্চনে বলে, আমি ম্যাথ দেখাবো তাহলে তোমার আরো ক্লিয়ার হবে ভাই। সাপোজ তোমাকে বললো 5 মিনিট পর বিক্রিয়া হার কত হবে, তখন তুমি কি করবা, তুমি এখানে কে লিখবা, এরপর এখানে কত ঘনমাত্রা বসাবা, 5 মিনিট পরের ঘনমাত্রা। ওকে, তাহলে আমরা এখানে হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম, আমি যদি তাহলে বলতে চাইতেছি ভাই যেই সময়ের বিক্রিয়া হার বের করতে বলবে সেই সময়ের ঘনমাত্রা তোমার এখানে ইউজ করতে হবে। তাহলে আমি যদি তোমাকে তাহলে নোটটা লিখে দিই এখানে, যে সময়ের বিক্রিয়ার হার বের করতে বলা হবে, বিক্রিয়ার হার বের করতে বলা হবে সে সময়ের তোমার হচ্ছে ভাই কি ইউজ করবো বলতো, সে সময়ের তোমার হলো যে ভাই ঘনমাত্রা ব্যবহার করা লাগবে। ওকে, আশা করি বুঝতে পারছি ভাই আমরা। চলো তাহলে আমাদের মোটামুটি এখানে থিওরি একটু কভার হয়েছে। তাহলে আমরা যদি এবার একটা কাজ করি, আমরা তো তোমার বিক্রিয়া হারটা সবই পড়ে ফেললাম, কিন্তু এখনো কিন্তু আমরা বিক্রিয়া হারের সংজ্ঞাটাই পড়ি নাই। তাহলে আমরা বিক্রিয়া হারের সংজ্ঞা কি বলতে পারি, বিক্রিয়া হারের সংজ্ঞা আমরা বলতে পারি যে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা যতটুকু হ্রাস পায় অথবা বিক্রিয়ায় তোমার হচ্ছে ভাই উৎপাদের ঘনমাত্রা যতটুকু বৃদ্ধি পায় সেই পরিমাণটাকে আমরা কি বলতে পারি, তাহলে ভাই বিক্রিয়া হার বলতে পারি। তাহলে চলো আমরা এখানে তাহলে লিখে দিই জিনিসটা, সেটা হচ্ছে ভাই তোমার বিক্রিয়ার হারের সংজ্ঞা। আমি একটু লাল কালার দিয়ে লিখি তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। বিক্রিয়ার হারের সংজ্ঞা। ভাই বিক্রিয়া হার এবং বিক্রিয়া হার ধ্রুবক কিন্তু দুটো আলাদা জিনিস। হার ধ্রুবক কিন্তু একটা ধ্রুবক, আর বিক্রিয়া হার হচ্ছে ভাই তোমার ঘনমাত্রার সাথে সময়ের একটা চেঞ্জ। তাহলে তুমি লিখবে এরকম যে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়ায় উৎপাদের ঘনমাত্রা যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে বিক্রিয়া হার বলে। ওকে, আশা করি বুঝতে পারছো ভাই এতটুকু। তাহলে এখানে একটা জিনিস, চলো আমরা এরপর আছে তোমার হচ্ছে ভাই এরপর একটু থিওরিটিক্যাল আলোচনা আছে। তা আমি চাইতেছি থিওরিটিক্যাল আলোচনাটা আমি নেক্সট ক্লাসে করব, কারণ থিওরিটিক্যাল আলোচনাটা প্রায় 4 থেকে 5 পৃষ্ঠার। এই যে কি আলোচনা, যে বিক্রিয়া হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ,
এটা আমি তোমাকে নেক্সট দিন আলোচনা করে দিব। আমি যদি আজকে কিছু ম্যাথ করাই তোমাদেরকে, হ্যাঁ, তাহলে তোমরা এই যে সূত্রগুলো বললা সেটার আইডিয়া পাবা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আমি তোমার হলো যে এই থিওরিটা নেক্সট ক্লাসে পড়ে দিব ভাই। তাহলে চলো আমরা এখান থেকে স্টার্ট করি। দেখো এখানে আমাকে একটা ম্যাথ দিছে এখানে। তো আমাকে দেখো ম্যাথটাতে আমাকে কি বলতেছে এখানে, আমাকে বলা হচ্ছে 0.1 মোল পার ডেসিমিটার কিউব। মনে রাখবা 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার, অর্থাৎ মোল পার লিটার দেওয়া আছে। তো 0.1 মোল পার লিটার H2O2 দ্রবণকে রেখে দিয়ে 5 সেকেন্ড পর দ্রবণটির ঘনমাত্রা পরিমাপ করে 0.08 মোল পার ডেসিমিটার কিউব পাওয়া গেল। H2O2 এর বিয়োজন বিক্রিয়ার গড় বেগ বা হার নির্ণয় করো। তাহলে তোমাকে বিক্রিয়াটা এখানে দেওয়া আছে, তাহলে তোমার ফার্স্ট কাজটা হবে কি, আগে বিক্রিয়াটাকে লিখে ফেলা। তাহলে এখানে বিক্রিয়াটা দেওয়া আছে, দেখো তো কত, 2H2O2 অ্যাকুয়াস, এটা থেকে তাহলে তোমার তৈরি হচ্ছে ভাই 2H2O লিকুইড প্লাস অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, এখানে তোমার বিক্রিয়া হার বের করতে বসে, কি বের করতে বসে, বিক্রিয়া হার বা ব্যাগ বের করতে বসে। কিন্তু তুমি খেয়াল করে দেখো এখানে ইনফরমেশন কার সম্পর্কে দেওয়া আছে, সব H2O2 সম্পর্কে। তাহলে H2O2 কে ইউজ করে তোমার বিক্রিয়া হারটা বের করতে হবে। তো H2O2 কে ইউজ করে বিক্রিয়া হারের সূত্র কি হবে ভাই, বিক্রিয়া হারের সূত্র হবে, দেখো এখানে এটার মোল সংখ্যা কত, 2। তাহলে ফার্স্ট এখানে আগে 1/2 করো, ইন্টু তোমার এখানে কত হবে দেখো, তাহলে তোমার এখানে হবে ডি অফ H2O2 ডিভাইডেড বাই ডিটি। তাহলে দেখো কি করলাম আমরা, জাস্ট বলো তো, যেহেতু H2O2 ডাটা দেওয়া আছে, তাহলে H2O2 আগে মোল সংখ্যা দেওয়া আছে 2, তাহলে এটা হচ্ছে আগে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। আর এখানে আমরা লিখলাম যে ডি অফ H2O2 ডিটি। H2O2 বিক্রিয়ক না, বিক্রিয়ক হতে তার আগে একটা কি বসবে, ঘনমাত্রার আগে নেগেটিভ বসবে, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, তো বসলো। তাহলে এবার চলো আমরা তাহলে এখানে ডাটাগুলো বের করার চেষ্টা করি। তাহলে ফার্স্ট অফ অল আমাকে একটু করে বলো DH2O2 কত হবে, ঘনমাত্রা পরিবর্তন। শুরুতে কত ছিল, 0.1 মোল পার ডেসিমিটার কিউব, পরে কত হয়েছে 0.08 মোল পার ডেসিমিটার কিউব, তাই না? তাহলে এখানে তুমি পরিবর্তন মানে কি জানো, শেষ থেকে আদিটা বাদ হয়। তাহলে এখানে ফাইনাল ভ্যালু হচ্ছে আমার 0.08, আর আদির ভ্যালু হচ্ছে আমার 0.1। তাহলে এটা বাদ দিলে কত আসবে, 0.02 মোল পার ডেসিমিটার কিউব। এটাকে তুমি চাইলে মোল পার লিটারও লিখতে পারো, এটাকে চাইলে লিখতে পারো জিরো নেগেটিভ। আচ্ছা, আমি চলো নিচে লিখি তাহলে এটাকে, এটাকে তুমি চাইলে লিখতে পারো ডি অফ H2O2 ইকুয়ালস টু 0.02 মোল পার লিটারও লিখতে পারো। আচ্ছা, এবার ডিটি দেওয়া আছে কত, ডিটি মানে কি, পরিবর্তন সংঘটনের প্রয়োজনীয় সময়। এটা থেকে এটা নামতে কত সময় লাগছে, 5 সেকেন্ড। তাহলে তোমার এখানে ডিটি মানে হবে তোমার এখানে 5 সেকেন্ড। তাহলে তুমি ভ্যালুগুলোকে এখানে বসাই দাও, -1/2, মাইনাসটাকে আগে নিয়ে আসলাম, আর এটা কত আসবে, এখানে হচ্ছে -0.02 ডিভাইডেড বাই তোমার এখানে হচ্ছে 5 আছে, ডিভাইডেড বাই তোমার এখানে নিচে 5 বসাও। তাহলে কত আসে দেখো এখানে, আমরা যদি দেখতে চাই এটা আসবে কত, জিরো মাইনাস 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 প্লাস হয়ে যাবে, 0.02 ডিভাইডেড বাই 5 × 2, এটা হবে তোমার এখানে 2 × 10⁻³ একটু মিলাই দেখি আনসারগুলো, হ্যাঁ। আচ্ছা, তাহলে 5 × 2 করলাম আমি 0.02, তাহলে এখানে হচ্ছে 2 × 10⁻³ আসবে। তোমরা একটু নিজেরও মিলাই দেখিও। আর এটা একক কি হবে ভাই, উপরেরটার একক হচ্ছে মোল পার লিটার, নিচেরটার একক হচ্ছে সেকেন্ড। তাহলে এটার একক হবে মোল পার লিটার, মানে মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। তো আমি যেটা লিখে দিতে ভুলে গেছি, একটু চলো এখানে আমি লিখে দিই। সেটা হচ্ছে তোমার ভাই বিক্রিয়ার হারের একক, বিক্রিয়ার হারের একক কত হবে ভাই, একক হবে তোমার এখানে, খেয়াল করে দেখো, এককটা হবে তোমার মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। ওকে, কারণ ঘনমাত্রা ডিভাইডেড বাই সময়, এই জন্য। আচ্ছা, তাহলে এটার অঙ্ক হচ্ছে আমার বিক্রিয়া হার, এটা বের হয়ে গেছে ভাই, এটাই বের করতে বসে, সো এটা হচ্ছে আমার আনসার। তাহলে চলো আমি এটাকে একটু বক্স করে দিই, যেই ভ্যালুটা বাইরে হচ্ছে ভাই, এটা হচ্ছে আমার আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো ভাই। তাহলে চলো নেক্সট অঙ্কে যাই, দেখি আমাকে এখানে নেক্সট অঙ্কে কি বলা হয়েছে। নেক্সট অঙ্কে দেখো তো আমাকে কি বলতেছে ভাই, আমাকে বলা হচ্ছে তোমার এখানে যে N2O5 বিয়োজনের সমীকরণ দেওয়া আছে, মানে বিক্রিয়াটা তোমার এখানে দেওয়া আছে। বলতেছে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি বিক্রিয়া শুরু হওয়ার 2 মিনিট 15 সেকেন্ড পরে NO2 এর ঘনমাত্রা এত মোল, এখানে লিটার ইনভার্স 1 হবে একটা, বৃদ্ধি পায়, তবে বিক্রিয়া হার বের করো। তার মানে এটা হবে, আমি ঠিক করে দিই, মোল লিটার ইনভার্স 1 বৃদ্ধি পায়, তাহলে বিক্রিয়া হার নির্ণয় করো। তাহলে তোমার ফার্স্ট কাজটা হবে আগে এখানে বিক্রিয়া হার বের করতে বসে, তাহলে তুমি আগে সমীকরণটা লিখো, 2N2O5, এখান থেকে তার আমার তৈরি হচ্ছে 4NO2 প্লাস অক্সিজেন।
তাহলে দেখো তো এখান থেকে তোমার এখানে ভাই কিসের বের করতে বসে, বিক্রিয়ার হার বের করতে বসে। তাহলে তুমি লিখবে এখানে বিক্রিয়ার হার ইকুয়াল টু বিক্রিয়ার হার ইকুয়াল টু। এখন তুমি এখানে কোন ডাটা ইউজ করবা খেয়াল করে দেখো তো, এখানে কার ডাটা দেওয়া আছে, NO2 এর ডাটা দেওয়া আছে। কার দেখো তো ভাই NO2 এর। তাহলে তুমি এখানে NO2 কে ইউজ করতে হবে, কারণ NO2 কি, NO2 কিন্তু উৎপাদক, তাহলে কিন্তু পজিটিভ হবে। তাহলে ফার্স্টটাকে এখানে করো 1/4 লিখো, কারণ NO2 এর মোল সংখ্যা 1/4। তারপরে তুমি এখানে লেখো ডি অফ NO2, তারপর তুমি এখানে লেখো ডিটি। তারপর দেখো এরপর এখানে কত আসবে ভাই, ডি অফ NO2 কত দেওয়া আছে দেখো, কতটুকু বৃদ্ধি পাইছে তোমার এখানে কোশ্চেনে বসে, এতটুকু বৃদ্ধি পাইছে, তার মানে পরিবর্তন হয়েছে এতটুকু। তাহলে তোমার এখানে ডি অফ NO2 এটা মানে কি পরিবর্তন না, এখানে তো বলে দিচ্ছে এতটুকু বৃদ্ধি পাইছে, এতটুকু বৃদ্ধি পাইছে, তার মানে এটাই পরিবর্তন। তাহলে এখানে পরিবর্তন দেওয়া আছে 5.25 ইন্টু 10⁻² মোল লিটার ইনভার্স 1। তাহলে এটাকে লিখো এখানে, এটা হচ্ছে তোমার এখানে হবে 5.25 ইন্টু 10⁻² মোল পার লিটার। তারপর ডিটি করে দেওয়া আছে তোমার এখানে কয় সেকেন্ড পরে, কয় মিনিট পরে, 2 মিনিট 15 সেকেন্ড। তাহলে এটা হিসাব করো, আমরা জানি ডিটি ইকুয়াল দেওয়া আছে তোমার এখানে 2 মিনিট 15 সেকেন্ড। তো 2 মিনিট মানে তোমার হচ্ছে 120 সেকেন্ড, 15 সেকেন্ড যোগ করলে 135 সেকেন্ড আসে। তাহলে তুমি এখানে 135কে বসাই দাও, তাহলে যেটা ভ্যালু আসবে তোমার সেটা হচ্ছে আনসার। তো আমি চলো এটা ক্যালকুলেট করে দিই, তারপরে তোমরা নিজেরা একটু ক্যালকুলেট করিও ভাই, আমার তো একটু মিস্টেক হতে পারে ক্যালকুলেশনে। সো 4 ইন্টু 135, তাহলে এটা দেখো কত আসবে এখানে, এটা আসবে তোমার এখানে 5.25 ডিভাইডেড বাই 10⁻², ডিভাইডেড বাই 4 ইন্টু 135। তাহলে এটা তোমার এখানে আসবে হচ্ছে ভাই 9 ঠিক আছে ক্যালকুলেশন, হ্যাঁ 9.722 ইন্টু 10⁻5। একটু নিজেরা ক্যালকুলেশন করিও, হ্যাঁ। আর এটা আসছে মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। তো এটাই হচ্ছে তোমার এখানে আনসার। আশা করি ভাই ম্যাথগুলো বুঝতে পারতেছো। তো ম্যাথগুলো খুব সিম্পল ভাই। আমি চলো তোমাকে নেক্সট অঙ্কে যাই। তাহলে এটা হচ্ছে তোমার এখানে আনসার। চলো আমরা তাহলে নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে দেখো আমাকে এখানে কি বলতেছে ভাই, আমাকে বলা হচ্ছে যে 0.20 মোল পার ডেসিমিটার কিউব ঘনমাত্রার বিক্রিয়কের একটি দ্রবণে প্রারম্ভিক গতি দেওয়া আছে। মানে এটা হচ্ছে প্রারম্ভিক মানে গতি মানে কি, যে বিক্রিয়া হার দেওয়া আছে, প্রারম্ভিক বিক্রিয়া হার দেওয়া আছে বলে বিক্রিয়াটির গতি ধ্রুবক কত, ওই তোমার ওই যে হার ধ্রুবক মানে কে বের করতে বলতেছে এখানে তোমার। তাহলে এখানে কি দেওয়া আছে বলতো, প্রারম্ভিক গতি দেওয়া আছে, আর ওই সময় ঘনমাত্রা দেওয়া আছে, আর এখানে তোমার বিক্রিয়া গতি ধ্রুবক বের করতে বসে। কোয়েশ্চনে দেখো তো ফার্স্ট অফ অল তোমাকে কোন সূত্র ইউজ করতে হবে তুমি সেটা বোঝো। তোমাকে ইউজ করতে হবে বিক্রিয়ার হার, অর্থাৎ ওই যে বিক্রিয়ার গতি সূত্র ইউজ করতে হবে। যেহেতু গতি লিখছে আমি গতি দিয়ে লিখি, ইকুয়াল টু কি ছিল, বিক্রিয়ার গতি ধ্রুবক মানে যেটাকে তুমি কে বলছিলা, মানে বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার গতি ধ্রুবক ইনটু তোমার এখানে ঘনমাত্রার উপরে পাওয়ার কি হতো বলতো, ঘনমাত্রার উপরে পাওয়ার হতো n। এখন ফার্স্ট অফ অল এখানে দেখো তো কোথাও কি বিক্রিয়ার ক্রম উল্লেখ আছে কোশ্চনে, কোথাও কিন্তু বিক্রিয়ার ক্রম উল্লেখ নাই। মানে n এর ভ্যালু কিন্তু এখানে কিন্তু তোমার কোথাও বলে না যে প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, বিক্রিয়ার ক্রম কিন্তু উল্লেখ নাই। তাহলে যদি কোশ্চনে কোনো ক্রম উল্লেখ নাই, তাহলে আমরা n এগুলো কত ধরে নিব, 1 ধরে নিব। তাহলে আমি চলো এখানে নোট আকারে লিখে দিই, যেহেতু কোশ্চনে বিক্রিয়ার ক্রম উল্লেখ নেই, বিক্রিয়ার ক্রম উল্লেখ নেই, তাই n ইকুয়াল টু 1 ধরে নিব। তাহলে একটা জিনিস দেখো, এটা কি দেওয়া আছে এখানে, প্রারম্ভিক গতি দেওয়া আছে, তাহলে তোমার এখানে লাগবে প্রারম্ভিক বিক্রিয়ার গতি। তাহলে লিখো প্রারম্ভিক দিয়ে আমি জাস্ট রেখে তাহলে কপি করে দিই, এটাই করে তাহলে কত হবে, ইনটু কত করবা, প্রারম্ভিক ঘনমাত্রা, কারণ প্রারম্ভিক বিক্রিয়া গতি নিচ্ছে, তার মানে প্রারম্ভিক ঘনমাত্রা পাওয়ার হচ্ছে তোমার n। আমি জাস্ট তোমাকে ইচ্ছা করে ভেঙে ভেঙে দেখাইতেছি। এখানে প্রারম্ভিক বিক্রিয়া গতি দেওয়া আছে করো তোমার এখানে, এই যে দেখো এটা, অর্থাৎ 3 ইন্টু 10⁻4 দেওয়া। গতি ধ্রুবক তো তোমার বের করা লাগবে, তাহলে বিক্রিয়ার গতি ধ্রুবক তুমি বের করবা। তারপর প্রারম্ভিক ঘনমাত্রা দেওয়া আছে কত, 0.20 মোল পার, তোমার এখানে দেওয়া আছে এটা, আর পাওয়ার কত n যেহেতু দেওয়া নেই তাহলে 1 ধরে নিছে। তাহলে এখানে বিক্রিয়ার গতি ধ্রুবক
কত আসবে দেখো তাহলে ভাই, জাস্ট কত হবে তোমার এখানে বলো, যে 3 ইন্টু টেন ইনভার্স 4-কে আমরা তাহলে জাস্ট করে দিয়ে ভাগ করবো, 0.20 দিয়ে ভাগ করে দিব। তাহলে এটা আসছে হচ্ছে আমার এখানে 1.5 ইন্টু টেন ইনভার্স 3 আসছে। এখন একক কি হবে ভাই, খেয়াল করে দেখো, এটার একক কি ছিল, মোল ডেসিমিটার কিউব সেকেন্ড ইনভার্স 1, আর এটার একক কি ছিল, মোল ডেসিমিটার কিউব। এখন এই জিনিসটাকে তুমি এটা দিয়ে ডিভাইড করছো, তাহলে মোল ডেসিমিটার কিউব কেটে যাবে, আর সেকেন্ড ইনভার্স 1টা থেকে যাবে, তাহলে এটার একক হবে কিন্তু সেকেন্ড ইনভার্স 1। ওকে, সো এটা হচ্ছে আমার এখানে আনসার। বিক্রিয়া গতি ধ্রুবকের আমার এখানে আনসার বেরোছে এটা। আশা করি এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, আমার হাতে আজকে সময় কম, তাই আসলে আর দেখাতে পারতেছি না। আমি নেক্সট ক্লাস হচ্ছে আরো অনেকগুলো অঙ্ক রেডি করছি, এগুলো দেখাই দিব। লাস্ট ভিডিওটা তোমার যদি ভালো লাগে ভাই, ভিডিওতে লাইক করতে পারো ভাই, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।